হাদি ভাইকে গুলি করা হয়েছে তার আজকে 14তম দিন এবং তার শাহাদাতের আজকে 8ম অথবা 9ম দিন। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি না? আমাদের সেই ধৈর্যের কোন মূল্য রাষ্ট্রের কাছে কি আছে? রাষ্ট্র কি এখন পর্যন্ত আমাদেরকে হাদি ভাইয়ের খুনিদের ব্যাপারে কোন ধরনের আশ্বস্ত করতে পেরেছে? সুতরাং আজকে এই জীবন নামাজের পরে আমরা কোন রাষ্ট্রের কথা শুনি নাই, আমরা আপনাদেরকে নিয়ে এখানে এসে বসে গেছি। রাষ্ট্রের কোন কথা আমরা শুনব না। রাষ্ট্র যদি হাদি ভাইয়ের বিচার করতে না পারে, তাহলে যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, যেই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই সরকারের তো যমুনায় থাকবার কোনো অধিকার নাই। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অনেক করে বোঝানো হয় যে আপনারা প্লিজ বাংলাদেশকে স্থিতিশীল রাখুন, আপনারা কাম করবেন না, এই জনতার দায় পড়ছে বাংলাদেশকে স্থিতিশীল রাখা। শুনে রাখেন, এই জনগণ রাস্তায় নেমে এসেছে মানে রাস্তায় চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোন ব্যাখ্যা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ, আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। এবং যতক্ষণ পর্যন্ত সরকারে যারা দায়িত্বশীল রয়েছেন, উপদেষ্টা বর্গ, তারা সবাই এখানে এসে জনগণের সামনে দাবি কি করেছে সেটা বলতে না পারে, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। রাষ্ট্র স্থিতিশীল রাখার দায়িত্ব জনগণের না, এই সরকারের। সুতরাং এই জনগণের কোন ঠেকা পড়ে নাই নিজের রক্ত বারংবার দিয়ে এই রাষ্ট্রকে দায়িত্ব অব্যাহত রাখা। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেভাবে রক্ষা করতে জানি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চায়, তাদেরকে দিল্লি বাধাইয়া দিতেও জানি। প্রিয় ভাইয়েরা, পৃথিবীরকে শহীদ করা হয়েছে, বাঁশের কেল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল যে বাঁশের কেল্লাকে ধ্বংস করার মধ্যে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, কিন্তু তারা সেই লড়াই থামাইতে পারে নাই। সিপাহী বিদ্রোহে আমার ভাইদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। তারা মনে করেছিল আজাদির লড়াইকে থামিয়ে দিতে পারবে, তারা পারে নাই। তারা 47-এ এই আজাদির ভূখণ্ডকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ সেই স্বীকৃতি আদায় করে নিয়েছে। তারা 71-এ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ পৃথিবী 71-এ আমাদের স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 15-17 বছরের স্বৈর শাসন শেষে এই জুলাই জনতা স্বৈরাচারকে দিল্লিতে পাঠাতে বাধ্য করেছে। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন শহীদ হাদিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কোনভাবেই শহীদ হাদির রক্তকে, শহীদ হাদির ইনসাফের বাংলাদেশকে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেব না, দেব না, দেব না। প্রিয় ভাইরা, আজকে শুক্রবার দিন এই জীবন নামাজ পড়ে এসে হাদি ভাইয়ের রক্তের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন বাংলাদেশের 18 কোটি জনগণের। তারাই সিদ্ধান্ত নেবে হাদি ভাইয়ের খুনের বিচার হবে কি হবে না। যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা গুম হয়ে গেছি, আমরা খুন হয়ে গেছি, তবে এই লড়াইকে থামানো যাবে না। হাদি ভাই কি তার সন্তানের জন্য আপনাদের কাছে নিরাপত্তা চেয়েছে? হাদি ভাই কি নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছে? হাদি ভাই চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাদিরাও বেঁচে থাকবে। হাদিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না। একটা কথা বলি, হাদি ভাইয়ের 10 মাসের সন্তান, আপনারা তার সাথে দেখা করতে যান,
তার ছোট্ট বাচ্চা যাতে ক্যামেরার মুখোমুখি না হয়, এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। আপনারা উপদেষ্টার সাথে যাওয়া সুগারগুলো সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাদি ভাইয়ের সন্তানকে সেভ করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে সেভ করবেন? শুনেন ভাইয়েরা, আমাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে, আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটু স্থিতিশীল থাকো, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আজকে 9তম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, যেই শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। আপনারা দুপুরের সময় আমরা জানি আপনারা প্রচন্ড ক্লান্ত, আপনারা কেউ দুপুরের খাবার খান নাই সেটা আমরা জানি। এই শরীফ ওসমান হাদি গত 1.5 বছরে আল্লাহ না করুক 10 দিনও মনে হয় না দুপুরের খাবার সে খাইতে পারছে। সে রাজপথে পড়েছিল, সে বাংলাদেশের জন্যই রাজপথে পড়েছিল, যাতে বাংলাদেশে যে ইনসাফের লড়াই সে শুরু করেছিল, যে সাংস্কৃতিক লড়াই বাংলাদেশে সে কায়েম করবার চেষ্টা করছিল, সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা মাঝে মধ্যে তাকে বলতাম যে ভাই, আপনি যেইভাবে কাজ করছেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি স্ট্রোক করেন বা অসুস্থ হয়ে যান, তাহলে এই লড়াই কিভাবে চালিয়ে যাব আমরা? তখন সে একটা উত্তর দিয়েছিল, বলেছিল যাদের আমরা 54 বছরে রাষ্ট্রের জন্য কিচ্ছু করতে পারি নাই, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিছে, এখন আমাদের আর কোনো ঘুমাবার সময় নাই। শহীদ হাদিকে যারা ঘুমাতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে শুধু একজনকে চেনে, যে বাংলাদেশের জনতার সাথে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কখনো গাদ্দারি করে নাই, সে হচ্ছে ওসমান হাদি। তারা কাউকে বিশ্বাস করতো না, তারা শুধু চেয়ে থাকতো হাদি কি বলবে, হাদি কি করতেছে, এইটাই আমার বাংলাদেশের কথা। সুতরাং এই জন্য মনে করেছিল যদি হাদিকে থামিয়ে দেওয়া যায়, তাহলেই মনে হয় বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের জনতার যে ঐক্যবদ্ধতা, সেখান থেকে বাংলাদেশের জনগণকে ফিরিয়ে রাখা যাবে। বাংলাদেশের এই যে জনগণ এখানে এসে উপস্থিত হয়েছে, এরা প্রত্যেকে একজন হাদি হয়ে এখানে এসেছে। সুতরাং আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা দৃঢ়ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে এখানে আমরা বসে গেছি মানে বসে গেছি, উঠবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাকে শাহাদাতের মর্যাদা নসিব করবেন, এবং হাদি ভাইয়ের যে লড়াই, তার এই অসমাপ্ত লড়াইকে বাংলাদেশের জনগণ নিজের লড়াই মনে করে যাতে সেটা চালিয়ে নিয়ে যেতে পারে, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ আপনি